হ্যালো, আজকে আমরা নাটক নিয়ে কথা বলবো। দুটি নাটক, আনিসুজ্জামান, আদর্শ স্বামী, পুরনো পালা। দুটি দুটি আনিসুজ্জামানের মৌলিক সৃষ্টি নয়। তিনি নাটক দুটি রূপান্তর করেছেন যথাক্রমে অস্কার ওয়াইল্ডের অ্যান আইডিয়াল হাজব্যান্ড অনুসরণে আদর্শ স্বামী এবং আলেক্সি আরবুজভ, রুশ নাট্যকার, তার একটি নাটক থেকে পুরনো পালা নাটকটি রূপান্তর করেছেন। আক্ষরিক অর্থে এটা ভাষান্তর বা অনুবাদ নয়, আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের কনটেক্সটে নতুন করে এক ধরনের চিত্রায়ন বা মঞ্চায়ন। আমরা আনিসুজ্জামানকে সবাই চিনি। আমাদের জাতীয় অধ্যাপক ছিলেন, ইমিরেটাস অধ্যাপক ছিলেন। বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী কাজ তিনি করে গেছেন। পুরনো বাংলা গদ্য নিয়ে লিখে গেছেন। 18 শতকের চিঠিপত্র উপর মৌলিক গবেষণা করে গেছেন। বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড এর সাথে তিনি জড়িত ছিলেন। স্বরূপের সন্ধানে তার একটি বিখ্যাত বই, আমার একাত্তর, তার স্মৃতিকথামূলক বই। তিনি ভাষা আন্দোলনে যোগ দিয়েছেন, 69-এর গণ আন্দোলন করেছেন, 71-এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। দুটি নাটক বইটি তিনি হাসান হাফিজুর রহমান এবং অনিল সরকার অনিরুদ্ধা রায়কে উৎসর্গ করেছেন। হাসান হাফিজুর রহমানকে সাহিত্য সংসদের দিনগুলোর স্মরণে এবং অনিল সরকার এবং অনিরুদ্ধা রায়কে উৎসর্গ করেছেন মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মরণে। তো যাই হোক, নাটক নিয়ে দু একটা কথা বলে আমরা শেষ করব, বেশি লম্বা করব না। আদর্শ স্বামী নিয়ে কথা বলি। আদর্শ স্বামী বা অ্যান আইডিয়াল হাজব্যান্ড অস্কার ওয়াইল্ডের বিখ্যাত নাটক। অস্কার ওয়াইল্ড যেমন বিখ্যাত নাট্যকার ছিলেন, বিতর্কিত ছিলেন। 1954 সালে জন্ম নিয়ে 1854 সালে জন্ম নিয়ে 1900 সালে মারা গেছেন। এই স্বল্প জীবনে তিনি বেশ কয়েকটি বিখ্যাত নাটক রচনা করে গেছেন, যেমন দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট। তার বিতর্কিত জীবন বলতে গেলে তিনি হোমোসেক্সুয়াল অভিযোগে 2 বছর সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত হন 1895 সালে। তার 95-97 কারাবরণ শেষে তিনি ফ্রান্সে চলে যান এবং 1900 সালে ফ্রান্সে তিনি মৃত্যুবরণ করেন। তো যাই হোক, আদর্শ স্বামী আমাদের দেশের প্রেক্ষাপটে আনিসুজ্জামান তার সাবলীল সুন্দর ভাষায় অ্যাডাপ্টেশন করেছেন, রূপায়ণ করেছেন। নাটকটির চরিত্র, বেশ কয়েকটা চরিত্র আছে। মেইন চরিত্রগুলো যদি আমরা বলি তাহলে রফিক চৌধুরী, যিনি একজন প্রতিমন্ত্রী, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী, এবং তার ওয়াইফ হাসিনা এবং তার ছোট বোন সুফিয়া। আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে, খল চরিত্র আমিনা হাসনাত এবং ইউসুফ আহমদ, যিনি রফিক চৌধুরীর বন্ধু, তিনিও একটি গুরুত্বপূর্ণ চরিত্র। মোট 4টি অঙ্কে নাটকটি শেষ হয়েছে। আসলে বর্তমান সময়কালে স্থান হিসেবে ঢাকাকে বেছে নিয়েছেন আমাদের আনিসুজ্জামান। তো কাহিনী সংক্ষেপে আমরা আসলে জানি আইডিয়াল হাজব্যান্ড, সেটারই কাহিনী মোটামুটি ঠিক রেখে, সব ঠিক রেখে, দু একটা দৃশ্য কাহিনীর প্রয়োজনে
চেঞ্জ করেছেন আমাদের নাট্যকার আনিসুজ্জামান। তো আদর্শ স্বামীতে আমরা দেখি এখানে আদর্শ স্বামী বলতে আসলে রফিক চৌধুরীকেই বোঝানো হচ্ছে, যিনি সরকারের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছেন। প্রথম দেশে আমরা দেখি যে তার বাসায় একটা গেট টুগেদার অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে হঠাৎ করে খল চরিত্র আমিনা হাসনাত, যিনি লন্ডন প্রবাসী একজনের স্ত্রী, তিনি সেই প্রোগ্রামে একজন বাঙালি ভদ্রমহিলার সাথে, ঢাকার ভদ্রমহিলার সাথে তার বাসায় এসেছেন। তো বিভিন্নভাবে কাহিনী এগোতে থাকে। পরে আমরা বুঝতে পারি যে এই আমিনা হাসনাত আসলে একটা মতলব নিয়েই রফিক চৌধুরীর সাথে দেখা করতে এসেছেন। তিনি আন্তর্জাতিক বাণিজ্য প্রতিমন্ত্রী রফিক চৌধুরী, সো তার কাছে সে ধরনের প্রয়োজনীয় আসাটাই স্বাভাবিক। তো আমিনা হাসনাত একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল ট্রেডার্স কোম্পানি নামে একটা কোম্পানির সাথে জড়িত। সে কোম্পানিটা আসলে ভুইফুট জোচ্চুর কোম্পানি। তো সেই কোম্পানির বিরুদ্ধে একটা রিপোর্ট পেশ করতে যাচ্ছেন আমাদের আইডিয়াল হাজব্যান্ড রফিক চৌধুরী সংসদে আগামী দিনে। তো তার আগের সন্ধ্যায় সেই আমিনা হাসনাত এসেছেন যাতে সেই রিপোর্টটা পেশ না করেন। তিনি ব্ল্যাকমেইল করতে এসেছেন। আসলে কি ব্ল্যাকমেইল? রফিক চৌধুরী তার শুরুর জীবনে একজন সেক্রেটারি ছিলেন যুবক বয়সে। সেই সময় তিনি একটা বলতে গেলে অন্যায় করেছিলেন, যে অন্যায়ের কারণে পরবর্তীতে তিনি অনেক অর্থের মালিক হয়েছেন, প্রতিপত্তি হয়েছে এবং শেষ পর্যন্ত প্রতিমন্ত্রী পর্যন্ত হতে পেরেছেন। আসলে ওই সময় তিনি সেক্রেটারি থাকা অবস্থায় একটি গোপন সংবাদ একজনকে ফাঁস করে দিয়েছিলেন, যেটাকে বলে ক্যাবিনেট সিক্রেট। তো সেটার একটা প্রমাণ, একটা চিঠি আমিন হাসনাতের কাছে ছিল। সেটা নিয়ে তিনি এসেছেন ব্ল্যাকমেল করতে, যাতে তার কোম্পানি সম্পর্কে খারাপ না দেওয়া হয়, এ সম্পর্কে ভালো কিছু বলা হয় সংসদে। তো এটা নিয়ে কাহিনী এগোতে থাকে। ধীরে ধীরে আমরা দেখি যে আসলে ইউসুফ, যিনি রফিকের বন্ধু, তার সাথেও এই আমিনা হাসনাতের পরিচয় ছিল আগে। তাদের একটা বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু একটা কারণে সেই বিয়েটা ভেঙে যায়। তো সে রফিক চৌধুরীর কাছ থেকে তার বন্ধু ইউসুফ ঘটনাটি জানতে পারে এবং সে রফিক চৌধুরীর সাহায্যে এগিয়ে আসে। তো বিভিন্ন কাহিনীর মধ্য দিয়ে আমিনা চৌধুরীর যে মতলব সেটা আসলে ভেস্তে যায়। ইউসুফ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেষ দৃশ্যে দেখা যায় যে আমিনা তার যে কাজে সে সফল হতে পারল না। ইউসুফ চৌধুরী পার্লামেন্টে তার যে বক্তৃতা দেওয়ার কথা ছিল সেটাই দিল। আলটিমেটলি ইউসুফ চৌধুরী সাহায্যে রফিক চৌধুরী একটা দুর্নামের হাত থেকে বেঁচে গেলেন। তো নাটকটি দুর্বলতা বলতে গেলে এখানে ইউসুফ চৌধুরী একজন অকর্মণ্য ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছিল। সে অলসতা পছন্দ করে, তার কোনো সিরিয়াসনেস নেই। তার বাবা তাকে বিয়ে দিতে চায়, সে বিয়ে করতে চায় না, সে মজ মাস্তিতেই ডুবে থাকতে চায়। কিন্তু শেষ পর্যন্ত সেই দেখা যায় যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হয়ে তার বন্ধু রফিককে সাহায্য করে। আবার রফিক চৌধুরী তার দোষের শাস্তি না পেয়ে বরঞ্চ শেষ পর্যায়ে বলা যায় পুরস্কৃতই হলো। এই নাটকের দুর্বলতা এটাই আসলে। তো ওভারঅল এটা আসলে ব্রিটিশ কন্টেস্টে লেখা হয়েছিল সেই সময় 1895 সালের দিকে। তো তখনও যেরকম রাজনৈতিক যে ব্যাপারগুলো ছিল এখনও ঠিক
আগের মতোই আছে সমাজে, সেই জিনিসটা আসলে আমাদের নাট্যকার সুন্দরভাবে তুলে ধরতে পেরেছেন। আরেকটি নাটক যেটি পুরনো পালা, সেটি বলছি যে আলেক্সি আরবুজভ, নামটা কঠিন। তার নাটক স্টারো মদো নাইয়া কমেডিয়া, যার ইংরেজি অর্থ অ্যান্ড ওল্ড ফ্যাশন কমেডি, যেটা ইংরেজিতে ওল্ড ওয়ার্ল্ড নামে অনুবাদ হয়। সেখান থেকে আমাদের নাট্যকার পুরনো পালা নামে নাটকটি অ্যাডাপ্টেশন করেছেন বা রূপান্তর করেছেন। এই নাটকে দেখতে পাই দুটি চরিত্র, দুটি পর্বে 4টি করে দৃশ্য, এবং টোটাল নাটকে মাত্র 2টি চরিত্র। একজন চরিত্র পুরুষ, একজন স্ত্রী চরিত্র বা নারী চরিত্র। পুরুষ চরিত্রে একজন ডাক্তার, নাম আবুল হাসান, মিস্টার হাসান, এবং মহিলা চরিত্রে একজন রোগী যার নাম রোকেয়া সুলতানা। তো দেখতে পাই যে প্রথম দৃশ্যে দেখি যে আবুল হাসনাত রোকেয়া সুলতানাকে ডেকে বিভিন্ন বিষয়ে ভৎসনা করছেন, যে আপনি হাসপাতালের নিয়মকানুন ভঙ্গ করছেন, আপনার নামে সবাই অভিযোগ করছে, আপনি রাতের বেলা সবার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন, ঘুমের সময় কবিতা আবৃত্তি করছেন, রেডিং টোপকে রাত বিরাতে সমুদ্রের দিকে চলে যাচ্ছেন। আসলে নাটকটি আসলে একটা হাসপাতালকে নিয়ে কাহিনী নিয়ে রচিত। হাসপাতালটি একটি সমুদ্র তীরবর্তী একটা এলাকায়, যেখানে এই রোগীটি, মহিলা রোগীটি যেটা চিকিৎসা নিতে আসে, তো একটা আবাসিক হাসপাতাল আর কি, যেখানে সেই রোগীর সাথে ডাক্তারের যে কথোপকথন, তার মাধ্যমেই কাহিনী আসলে এগিয়ে চলে। তো আমরা বুঝতে পারি রোগীটি আসলে অন্য স্বাভাবিক রোগীর মতো না, বা সাধারণ রোগীর মতো না, সে একটু ভাবুক, হ্যাঁ, তার মধ্যে কনফ্লিক্ট আছে। ধীরে ধীরে আমরা বুঝতে পারি ডাক্তারও নিঃসঙ্গ, রোগীটিও নিঃসঙ্গ। তো আনিসুজ্জামান এই নাটকে বেশ কিছু বাংলা কবিতা ঢুকিয়ে দিয়েছেন সংলাপের ভিতর, সেটা খুব চমৎকার হয়েছে। আবার আসিব ফিরে এটা আছে যেমন, তারপরে 1000 বছর ধরে এই কবিতাটিও আছে। তো নাটকটির প্রেক্ষাপট ছিল আসলে আলেক্সি আরবুজভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে উনি রচনা করেছিলেন আর কি। আমাদের নাট্যকার এটা আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে জিনিসটা রূপান্তর করেছেন। মোট 26 দিনের ঘটনা দুজন চরিত্রের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। তো ধীরে ধীরে আমরা সংলাপের মাধ্যমে বুঝতে পারি রোগী যেমন নিঃসঙ্গ, ডাক্তারও তেমন নিঃসঙ্গ। ডাক্তার প্রথমে বলতে চায় না সে কেন নিঃসঙ্গ, রোগী বলতে চায় না সে কেন এরকম নিঃসঙ্গ, কিন্তু ধীরে ধীরে সেটা আসলে আমাদের সামনে প্রস্ফুটিত হয়ে যায়। তো আমরা বুঝতে পারি যে মুক্তিযুদ্ধে ডাক্তারের ওয়াইফ, তিনি নিজেও ডাক্তার ছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে মারা যান। তারপর থেকে তিনি একা, তিনি হাসপাতালের দায়িত্ব নিয়ে তার জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অপরদিকে রোগীর প্রেক্ষাপট চিন্তা করলে আমরা বুঝতে পারি তিনি, তারও একজন ছেলে আসলে যুদ্ধে হারিয়ে মারা গিয়েছেন। 16 ডিসেম্বর যখন বিজয় সন্নিকটে, তখন তিনি তার ছেলেকে হারান, এবং তার দুঃখের বিষয় হচ্ছে তার স্বামী বেঁচে আছে, কিন্তু সে আরেকটা বিয়ে করেছে, তরুণী একজনকে বিয়ে করেছে। সে আসলে একজন স্কুল টিচার ছিল, তার স্বামী স্কুল টিচার ছিল, কিন্তু তার স্বামী অন্য একজনকে বিয়ে করে আলাদা করে সংসার করে। তাদের আসলে ছাড়াছাড়ি হয়নি, তিনি তার স্বামীকে ভালোবাসেন, স্বামীর প্রতি রাগও নেই, কিন্তু তিনি আলাদা বাসায় থাকেন।
এবং স্কুলে চাকরি ছেড়ে বর্তমানে ব্যাংকিং জবে প্রবেশ করেছেন। তিনি হাসপাতালে সম্ভবত আর্টারিওস্ক্লেরোসিস বা এক ধরনের কোলেস্টেরলজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। এভাবে কাহিনী এগোতে থাকে, তাদের মধ্যে ইন্টারাকশন হয়। আমরা আরও দেখতে পাই যে মিস্টার হাসান ডক্টর এবং ওই হাসপাতালের পরিচালক, উনি তারও ছেলে মেয়ে আছে। তার মেয়ে যাকে মুক্তিযুদ্ধে কোনো ক্রমে তিনি পেয়েছিলেন, বউ মারা গেলেও মেয়েটি মারা যায়নি, পাশের বাসায় মেয়েটি আশ্রয় নেয়। ফলে মেয়েটি বড় হয়ে বিয়ে হয়েছে, কিন্তু তিনি তার জামাই সহ তার বাবাকে দেখতে আসতে চেয়েও আসেন না। এদিক থেকেও তিনি নিঃসঙ্গ। শেষ পর্যন্ত রুগী আসলে সুস্থ হয়ে 26 দিনের ঘটনা, শেষ দিনে রুগী আসলে সুস্থ হয়ে চলে যাবে, কিন্তু ডাক্তার তাকে বিদায় দিতে গিয়ে বিষণ্ণবোধ করেন। রুগীও চলে যেতে পারেন না। আলটিমেটলি রুগী ট্যাক্সি ঠিক করেও ট্যাক্সিকে বিদায় দিয়ে ফিরে আসতে বাধ্য হন। এভাবে আমরা আসলে দেখতে পাই সারভাইভাল বা বেঁচে থাকার যে একটা তাগিদ, এটাই নাট্যকার বোঝাতে চেয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের যে যুদ্ধ ফলের যে ক্ষয়ক্ষতি, সেটার হাহাকার যেমন আমাদের মুক্তিযুদ্ধে যে ক্ষয়ক্ষতি, তারপরেও যে আমাদের বেঁচে থাকতে হবে, জীবন থেমে থাকে না। এই নিঃসঙ্গ জীবনেও যে মানুষ বাঁচতে পারে নতুন আশা নিয়ে, এটাই আসলে নাট্যকার বোঝাতে চেয়েছেন। তার বুঝুক, সংলাপগুলো সুন্দর, ছোট ছোট সংলাপ। তার আরও বিখ্যাত নাটক আছে, দি প্রমিস। তো আজ এই পর্যন্তই। নাটক দুটো পড়ে ভালো লাগলো, এই জন্য শেয়ার করলাম। সবচেয়ে বড় কথা, আনিসুজ্জামান খুব সুন্দর করে আমাদের ভাষায় তার নিজস্ব সংলাপে মূল বিষয়কে মোটামুটি অক্ষুণ্ণ রেখে যেভাবে রচনা করেছেন, সত্যি প্রশংসার দাবিদার। আপনারা চাইলে নাটক দুটি পড়তে পারেন, রকমারিতে পেয়ে যাবেন। এটা আমি নীলক্ষেত থেকে কিনেছিলাম ফুটপাতে, খুব অল্প টাকায়, সম্ভবত 20 কি 30 টাকায়। তো ভালো থাকবেন, সে পর্যন্ত